প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতা মান বেসিক ৩৬০ ঘন্টা কোর্সের দূর প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে জানাই স্বাগত ও অভিনন্দন। আমি নিত্যানন্দ সরকার, সকাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সাতক্ষীরা, বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ অনলাইন দূর প্রশিক্ষণ কার্যক্রমে ডাটাবেস প্রোগ্রামিং এর উপরে আমরা আলোচনা করব। আমাদের বিষয় কোড 79। আমাদের আজকের এই ক্লাসটি তৃতীয় ক্লাস। আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পাঠদান করব তার মধ্যে ডাটাবেজের বিশেষ জ্ঞান আহরণ পর্বে এমএস এক্সেস ডাটাবেজ টেবিলের স্পেশাল ডাটা ফরম্যাট বা ডাটা টাইপ, ওয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড ডাটা এবং লুকআপ উইজার্ড ডাটা। এছাড়া আমরা জ্ঞান আহরণ পর্বে আরও আলোচনা করব রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটার গঠনের নর্মালাইজেশন। এর বাইরে আমাদের ব্যবহারিক পর্বে আমরা উপরের যে তাত্ত্বিক বিষয় দুটি আলোচনা করব, ডাটাবেজের স্পেশাল ডাটা ফরম্যাট এবং ডাটাবেজের গঠনের নর্মালাইজেশন এর প্রয়োগ ইত্যাদির বিষয়গুলো আমরা ব্যবহারিক অংশে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি আমাদের ডাটাবেজের জানা অজানা পর্বে মাইক্রোসফট এক্সেসের স্পেশাল ডাটা টাইপ নিয়ে আলোচনা। শুরুতেই আমরা ওয়েলি অবজেক্ট, আমরা যদি পূর্ণরূপে বলি অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এই ওয়েলি অবজেক্ট হচ্ছে সেই ধরনের ডাটা ফরম্যাট যেখানে ছবি, গ্রাফ, অডিও, ভিডিও ইত্যাদি যেসব ধরনের তথ্য মূলত ডাটাবেজ সফটওয়্যার নয় অথচ আমরা সংরক্ষণ করতে চাই, এগুলো স্বয়ংক্রিয়ভাবে এমবেডেড হয়ে ডাটায় যখন সন্নিবেশিত হয়, ডাটা টেবিলে যখন সন্নিবেশিত হয়, ডাটা টেবিলের সেলে যখন সন্নিবেশিত হয়, তখন এটাকেই মূলত আমরা ওয়েলি অবজেক্ট বলবো। ওয়েলি অবজেক্ট, আমার কথা থেকে আপনারা অনুমান করেছেন যে ছবি, গ্রাফ, ভিডিও, অডিও ইত্যাদি সাধারণত অনেক বড় বড় একটি ডাটার সমষ্টি। ফলে এগুলো কোনো ডাটাবেজে যদি সরাসরি যুক্ত হয় সেল ডাটা হিসাবে, তাহলে ডাটাবেজের আয়তন তথা কলেবর, মেমোরির পজিশন, মেমোরির অবস্থা, মেমোরির কনজাম্পশন এ সবগুলোই বেড়ে যায়। ফলে ডাটাবেজ অনেক বড় বা ভারী হয়ে যায়। সে কারণে নেহাত প্রয়োজন না হলে এই অবজেক্ট এমবেডিং, লিঙ্কিং অ্যান্ড এমবেডিং ধরনের ডাটা আসলে ব্যবহার কম হয়ে থাকে। যাই হোক, এই সমস্ত সমস্যা, বিশেষ করে ডাটার কনজাম্পশনের যে সমস্যা, এটাকে এড়ানোর জন্য আরো একাধিক ধরনের ডাটা টাইপ আমরা পাবো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইপার লিঙ্ক ডাটা। হাইপার লিঙ্ক ডাটা টেক্সট, স্পেশাল ক্যারেক্টার, নাম্বারের কম্বিনেশনে কোনো ফাইলের অ্যাড্রেস কিংবা ইন্টারনেটের ইমেল আইডি কিংবা কোনো ওয়েবসাইটের ইউআরএল ইত্যাদি এই ডাটার অন্তর্ভুক্ত। সরাসরি একটি ফাইল বা ইন্টারনেটের কোনো একটি পেজের সংযুক্তির জন্য সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে হাইপার লিঙ্ক। এরপরে আমরা অ্যাটাচমেন্ট ডাটা নিয়ে কথা বলবো। অ্যাটাচমেন্ট ডাটা অর্থই হচ্ছে আসলে সংযুক্ত হওয়া।
আমরা যখন ডিজিটাল মিডিয়ামে বা মাধ্যমে আমরা কোনো প্রতিষ্ঠানের তথ্য ফর্ম পূরণ করি, তখন আমরা তথ্যের সাথে, ডাটার সাথে আমরা সংশ্লিষ্ট ডকুমেন্টস ও দিতে হয়। এই সংশ্লিষ্ট ডকুমেন্টসের মধ্যে ছবি হতে পারে, সার্টিফিকেটের কপি হতে পারে, ন্যাশনাল আইডি কার্ডের কপি হতে পারে, ইত্যাদি নানান ধরনের তথ্য সমৃদ্ধ ডকুমেন্টস হতে পারে। সেটা ওয়ার্ড হোক, পিডিএফ হোক, অথবা জেপিজি বা অন্য যে কোনো ফরম্যাটে। এই ডকুমেন্টস যখন একাধিক ডকুমেন্টস একই ফিল্ডে আমরা সংযুক্তি করি, সেটাকে বলা হয় আমরা অ্যাটাচমেন্ট। এটা সরাসরি ডাটাবেজে অ্যাটাচড ডাটা হিসাবে ওখানে সংযুক্ত হয়। ডাটাবেজের বর্ধিত কলেবর তৈরিতে এটার কোনো ভূমিকা থাকে না। ফলে এটি খুব স্বাচ্ছন্দ্যে কোনো একটি বিষয়ের উপরে তথ্য সন্নিবেশ করতে সুবিধা দেয়। আমরা যদি একটু বাস্তব ক্ষেত্রে যাই, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই, কিংবা আমরা যদি ব্যাংকে অ্যাপ্লিকেশন করি, কিংবা চাকরির জন্য অ্যাপ্লিকেশন, অথবা পাসপোর্টের জন্য, তখন আমাদের ছকে যেমন একটি তথ্য দিতে হয়, ঠিক পাশাপাশি আমার কাছে চাওয়া বা রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলো দিতে হয়, সেগুলো আমরা সাধারণত ফটোকপি করে আমরা এটির সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিই। কিন্তু ডিজিটাল ফরম্যাটে এই অ্যাটাচমেন্টের কৌশলটি হচ্ছে এই অ্যাটাচমেন্ট ডাটা ফরম্যাট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আসব ক্যালকুলেটেড ডাটা এবং লুকআপ উইজার্ড ডাটা বলতে আমরা আসলে কি বুঝি। ক্যালকুলেটেড ডাটা, ক্যালকুলেটেড শব্দটা পড়লেই কিন্তু আমাদের বুঝতে খানিকটা সহায়তা হয় যে এটা আসলে হিসাব করা বা ফলাফল সংখ্যা জাতীয় একটি ডাটা। এটা আমরা যদি একটু খোলামেলা বলি, তাহলে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ওই একই টেবিলে আরেকটি বা একাধিক ফিল্ড থাকবে, যে ফিল্ডে সংখ্যা জাতীয় একটি ডাটা, এবং এই ডাটার সঙ্গে গাণিতিক যে কোনো ধরনের প্রোগ্রেশন করে একটি ফলাফল তৈরি করে, সেই ফলাফল যখন একটি টেবিল, একটি কলামে বা ফিল্ডে যখন তাকে ডিসপ্লে বা সংযুক্ত করা হয়, তখন সেটাকে আমরা ক্যালকুলেটেড ডাটা ফিল্ড বলে থাকি। সাধারণত এই কাজটি করবার জন্য মাঝখানে মিডিয়া হিসাবে এক্সপ্রেশন ব্যবহার হয়। এই বিষয়টা আমরা ব্যবহারিক পর্বে অবশ্যই আরেকটু বিস্তারিত আলোচনা করবার সুযোগ পাবো। এরপরে আসি আমরা লুকআপ উইজার্ড ডাটা। লুকআপ উইজার্ড ডাটা সাধারণত ডাটা এন্ট্রির সময় অনেক তথ্য থাকে, যে তথ্যগুলো একদম ফিক্সড। এগুলা যদি আমরা কম্পোজ করতে যাই, ভুল হওয়ার ঝুঁকি থাকে। কম্পোজ না করে সিলেকশন দিলে সহজ হয়ে যায়। যদি আমরা মনে করি যে জেলার নাম, তাহলে বাংলাদেশের যে কয়টি জেলা আছে 64টি জেলার নাম কিন্তু বানান কমন, কিন্তু কাউকে যদি কম্পোজ করতে দেওয়া হয়, তাহলে আঙুলের ঠিক পজিশন না হওয়ার কারণে ভুলবশত কিন্তু বানান ভুল হয়ে যাওয়ার বা স্পেলিং মিস্টেক হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থেকে যায়। এছাড়া অন্যান্য আরো যখন বড় তথ্য আমরা সন্নিবেশ করি, তখন এক হচ্ছে সময়ের বিবেচনায়, দ্বিতীয় হচ্ছে ভুল এড়িয়ে যাওয়ার জন্য এই লুকআপ উইজার্ড ব্যবহার করা হয়। দুভাবে আমরা এই লুকআপ উইজার্ডের ওখানে আমরা ডাটা দিতে পারি। এক হচ্ছে আমরা সরাসরি টাইপ করে আমরা এই লিস্ট দিয়ে দিতে পারি, আবার আমাদের পূর্বান্নে তৈরি করা টেবিল বা কোয়ারিতে থাকার তথ্য এখানে আমরা লুকআপ উইজার্ডের লিস্ট হিসাবে আমরা লিঙ্ক করে দিতে পারি। এ সমস্ত বিষয় নিয়ে আমরা পরে ব্যবহারিক ক্ষেত্রে আমরা বিষয়টা নিয়ে আলাপ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেসের ফিল্ড প্রপার্টিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই ফিল্ড প্রপার্টিসের সাথে ফিল্ডেরও একটি সম্পর্ক। ফলে আমরা যদি এই ফিল্ড প্রপার্টিসের অবস্থান বুঝতে চাই, তাহলে আমরা একটু আলোচনা করতে চাই যে মাইক্রোসফট এক্সেসের যে ওয়ার্কিং এরিয়া, এই ওয়ার্কিং এরিয়াতে প্রধানত দুটো পার্ট থাকে। একটিকে বাম ধারে একটা প্যানেল বলা হয়, সেখানে অবজেক্ট প্যানেল নাম দেওয়া হয়। এখানে কোয়ারি, টেবিল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির মতো অবজেক্টগুলো থাকে। আর ডান ধারে যে অংশটা, এই অংশটাকে মূলত ডিজাইন ভিউ বলে। এর দুটো অংশ, উপরের একটা অংশের যেখানে ডিজাইন করা হয়, আর নিচের যে অংশটা, উপরের যে ফিল্ডগুলো থাকে ডাটা ফিল্ড, সেই ডাটা ফিল্ডের স্পেশাল অ্যাট্রিবিউট দেওয়ার জন্য, স্পেশাল
চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়ার জন্য বা দেওয়ার জন্য যে জায়গাটি সেটার নাম হচ্ছে প্রপার্টিজ। এখানে একটি ডাটার উপরে নানা ধরনের আমরা শর্ত আরোপ করতে পারি এবং ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে প্রপার্টিজের ভূমিকা অনন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আপাতত এই ডাটাবেজের যে স্পেশাল ডাটা টাইপ এই সম্পর্কে আমরা আসলে একটু আলোচনা শুনলাম। আমরা এখানে যেগুলো শিখলাম সেটা নিয়ে যখন আমরা যদি জানতে চাই তাহলে আমরা বলবো যে এখানে আমরা ওয়েলি অবজেক্ট, হাইপার লিঙ্ক, ডাটা অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড এবং লুকআপ ডাটা, উইজার্ড ডাটা নিয়ে আমরা আসলে কথা বলেছি। এখন আমরা এক এক করে এই বিষয়টি বাস্তব ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা দেখতে চাই। তাহলে আমাদেরকে আসলে প্রবেশ করতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রবেশ করতে হবে মাইক্রোসফট এক্সেসে। আমাদের মাইক্রোসফট এক্সেসে প্রবেশ করবার জন্য আমরা মাইক্রোসফট এক্সেসকে চালাতে চাই। এখানে আমরা মাইক্রোসফট এক্সেসকে আমরা চালিয়েছি। আমাদের আগেই তৈরি করা একটি ডাটাবেস ফাইল নিয়ে আমরা আসলে ক্লাস করতে চাই, তাহলে আমাদের সময় বাঁচবে। আমরা আগের ক্লাসে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, তার আন্ডারে কিভাবে টেবিল, ফর্ম ইত্যাদি ডিজাইন করতে হয় এ সম্পর্কে আমরা শিখেছি। আজকে আমাদের আগে তৈরি করা একটা ডাটাবেস ফাইল আমরা ওপেন করলাম। এখানে চারটা টেবিল আছে। একটা হচ্ছে কনজিউমার টেবিল, একটি সেলস টেবিল, একটি স্টুডেন্ট টেবিল আর একটি কোর্স টেবিল। আমরা আমাদের কাজের সুবিধার্থে এই চারটি টেবিলকে বিভিন্নভাবে আমরা আসলে ব্যবহার করব। প্রথমে আমরা দেখব ওয়েলি অবজেক্ট কিভাবে ফাংশন করে। আমরা এখানে কনজিউমার টেবিলটাকে আমরা ডিজাইন মোডে ওপেন করি। এখানে কনজিউমার টেবিলে আমরা যদি কনজিউমারের এখানে একটা ছবি সন্নিবেশ ঘটাই, এটাকে আমরা যদি নাম দেই পিকচার, PICTURE, সরি এটা তো বাংলা বোর্ড থাকা একটু গোলমাল হলো, PICTURE এবং ডাটা টাইপ আমরা দিলাম হচ্ছে ওয়েলি অবজেক্ট। এখন আমরা এটাকে সেভ করলাম এবং আমরা এটাকে স্প্রেডশিট মোডে চালু করলাম। এখন দেখা যাচ্ছে ডান ধারে একটা কলাম আছে, যে কলামে এখানে পিকচারকে দেখা যাচ্ছে। আমরা এখানে একটা পিকচার সংযুক্ত করতে পারি। আমরা এখান থেকে ইনসার্ট অবজেক্টে আসলাম। আমরা যেহেতু ওয়েলি অবজেক্ট আগেই বলেছিলাম, তাহলে আমাদের এখান থেকে অবজেক্ট এখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি এই প্রোগ্রামগুলোকে ব্যবহার করে। আবার আমাদের ফাইলে থাকা অবজেক্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা মনে করি যে একটা ফাইল আছে, যে ফাইলটা আমাদের কম্পিউটারের ডি ড্রাইভে হয়তো এই সকাল সিটিসি ডাটাবেজের পিকচার ফোল্ডারের ভেতরে আছে। আমরা দুঃখিত, এখানে তো পাওয়া গেল না। আমরা একটা ছবিকে এখানে সংযুক্ত করে দিলাম। আমরা যদি ওকে দেই তাহলে দেখা যাবে যে আমাদের যে পিকচার কলাম ছিল সেই কলামে একটি ফাইল সংযুক্ত হয়েছে, যে ফাইলটির নাম প্যাকেজ হিসেবে এখানে দেখা যাচ্ছে। আমরা এই পরের রোতেও আরেকটা ফাইল আমরা ওখান থেকে সংযুক্ত করি। ঠিক একইভাবে আমরা ব্রাউজ করে ওখান থেকে আরেকটি ফাইল আমরা জেপিজি ফাইল এখানে সংযুক্ত করে দিলাম। দুটোই কিন্তু প্যাকেজ হিসাবে দেখাচ্ছি। আমরা এখন যদি এই প্যাকেজের উপরে ডবল ক্লিক করি তাহলে ওই ছবিটিকে আমরা কিন্তু দেখতে পাবো। এটা হচ্ছে মোটা দাগে একটা ওয়েলি অবজেক্টের উপরে আমাদের কথা।
আমরা এই বিষয়ে আরো একটু পরে কথা বলতে পারবো। আমরা একটু ডবল ক্লিক করে দেখি জিনিসটা কিরকম দেখায়। এখানে ডাবল ক্লিক করলেই ওই ছবিটা এখানে কিন্তু ভিউ হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এই ফর্মটা আপাতত আমরা ক্লোজ করে দিতে পারি। এরপরে আমাদের আলোচনার বিষয় ছিল হাইপার লিঙ্ক ডাটা। আমরা হাইপার লিঙ্ক ডাটায় আমরা আগে বলেছিলাম যে এটি হবে প্রধানত যে ইমেল আইডি অথবা ওয়েবসাইটের কোনো পেজের ঠিকানা, ইউআরএল অথবা কোনো ফাইলের অ্যাড্রেস। আমরা এই জাতীয় একটি ডাটা টেবিল, আমরা এই টেবিলে এ ধরনের একটি ফিল্ড আবার ব্যবহার করা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার ফিরে আসলাম আমাদের ডাটাবেজে। এখানে আমরা এই কনজিউমার টেবিলেই আমরা আরেকটা ফিল্ড ব্যবহার করি, কিংবা আমরা এই স্টুডেন্ট টেবিলে আরেকটা ফিল্ড আমরা ব্যবহার করতে পারি। সরি, এটাকে আমরা ডিজাইন মোডে আগে রান করি। রান করে এখানে আমরা দিলাম হচ্ছে ইমেল, EMAIL, ইমেল আইডি। ইমেল আইডি ডাটা টাইপটা হতে হবে হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। এখানে হাইপার লিঙ্ক আমরা সংযুক্ত করতে দিয়ে সেভ করে আমরা যদি এই ফাইলটাকে ওপেন করি তাহলে এখানে হাইপার লিঙ্ক লেখবার সুযোগ দেবে। এখানে আমরা যদি লিখি সকাল ctc.bd@gmail.com, এটা হচ্ছে একটি হাইপার লিঙ্ক ডাটা। আমরা এখানে যদি এরকম একটি সংখ্যা যদি লিখি RICE, তাহলে এটা হাইপার লিঙ্ক ডাটা হিসাবে কিন্তু চিহ্নিত হবে না। এখানে ও রাইস নামে যে ওয়েবসাইটে একটি পেজের নাম আছে, সেটাকে কিন্তু চিহ্নিত করেছে। আপনারা দেখেন, এটাকে যদি আমরা এখন ক্লিক করি তাহলে ও সেটাকে ওপেন করতে চেষ্টা করবে। আমরা এই বিষয়টি নিয়ে পরে আরো আলোচনা করতে পারবো। এরপরে আমরা এখানে যদি আরেকটি ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিই www.saklctc.com, তাহলে এটাও একটি হাইপার লিঙ্ক ডাটা। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই সাইটটা কিন্তু ওপেন হতে পারে। আমরা একটু দেখি চেষ্টা করে কি হয়। এখানে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার খুলছে এবং সেখানে এই সাইটটি ওপেন হওয়ার জন্য বলবে আমাদের ভিউ হতে একটু অসুবিধা হচ্ছে। আপনার উপরে দেখেন সকাল সিটিসি দেখা যাচ্ছে, এই সাইটটি ওপেন হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মূলত হাইপার লিঙ্ক ডাটা। আমরা এসব বিষয় নিয়ে আরো পরবর্তীতে আলাপ করবার সুযোগ পাব। আমরা এই পর্বে আসি মূলত আমাদের পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট ডাটা। আমরা আলোচনার সময় আমরা বলেছিলাম যে আমাদের ডাটা এন্ট্রি ফর্মের সাথে আমাদের যদি কোনো তথ্য আলাদা কোনো ডকুমেন্টস দিতে হয় তাহলে আমরা সাধারণত অ্যাটাচমেন্ট হিসাবে আমরা দিতে চাই। সেক্ষেত্রে ডাটাবেজের পলিভার বা ভলিউম একটি সীমিত পরিসরে থাকে। আমরা এই ডাটা টাইপটির ব্যবহার আমরা একটু শিখব। আমরা মাইক্রোসফট এক্সেসে যেতে চাই। মাইক্রোসফট এক্সেসে আমাদের স্টুডেন্ট টেবিলটাকে আমরা রান করি। টেবিলটাকে আমরা EHOTO নামে একটা ফিল্ড দিলাম, যেটাকে আমরা অ্যাটাচমেন্ট ডাটা হিসাবে সংযুক্ত করলাম। অ্যাটাচমেন্ট
এখন আমরা সেভ করে দিই। দিয়ে আমরা যদি টেবিলটাকে ডাটা শিট মোডে ওপেন করি এবং এখান থেকে আমরা কিন্তু অ্যাটাচড করে দেওয়ার সুযোগ পাবো। আমরা ছবি অ্যাটাচড করে দিই। এখান থেকে ডান মাউস ক্লিক করলে বা ম্যানেজ অ্যাটাচমেন্টে আসবে। দেখেন অ্যাটাচমেন্টের আইকন কিন্তু এখানতে আছে। এখান থেকে অ্যাড হয়ে আমরা যে কোনো ডাটা এখানে দিতে পারি। ধরে নিজে ইনি হচ্ছেন সাম কামাল। ওকে দিলেই এই দেখুন এই ফিল্ডে কিন্তু এক লেখা দেখা যাচ্ছে। আমরা পরের ফিল্ডে যাই। এখানে নাজমা নাম করে আরেকজনকে আমরা অ্যাটাচ করি, অ্যাড করলাম। একে নাজমা মনে করে আমরা ওখানে নাজমাকে অ্যাড করে দিলাম। আমরা উৎপলকেও অ্যাড করি একইভাবে, অ্যাড। আমরা যদি তাকে উৎপল মনে করি তাহলে আমরা উৎপল হতে পারবে। আমরা একে রোজিনা হিসাবে যদি অ্যাড করি, অ্যাড, তারপর তাকে রোজিনা ধরে নিই। এভাবে আমরা কিন্তু অ্যাটাচমেন্ট ফাইল করতে পারি। আমরা বলছিলাম যে অ্যাটাচমেন্ট ফাইলে একাধিক ফাইল দেওয়ার কিন্তু সুযোগ আছে। আমরা এটাতে দুটো জিনিস দেই, যে প্রথমে তাকে একটা ছবি দিয়ে দিই, বিনা ধরে নিই যে সেই হচ্ছে বিনা কিংবা সেই হচ্ছে বিনা। এটাকে অ্যাড করলাম। আমরা যদি আরেকটা ফাইল দিতে চাই আবার প্যানেলস যাই, গিয়ে অ্যাড ফাইল করে আমরা ধরে নিই যে আমরা ডেস্কটপ থেকে আমাদের তৈরি একটা পিডিএফ ফাইল, এটাকে আমরা মনে করি যে তার একটা ডকুমেন্টস, সেটাকে আমরা সংযুক্ত করতে চাই। আমরা ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 2 চলে আসছে। এখন এই অ্যাটাচমেন্ট ফাইল আমরা অবশ্যই ফর্ম কিংবা রিপোর্টে নিশ্চয়ই ব্যবহার করতে পারি। আমরা যদি এই স্টুডেন্ট ফর্মটা নিয়ে যদি টেবিলটা নিয়ে আমরা একটা ফর্ম তৈরি করি, তাহলে দেখুন কিভাবে এই কাজটি করা যায়। আমরা ফর্ম উইজার্ডে গেলাম। ফর্ম উইজার্ডে আমরা স্টুডেন্ট টেবিল নিলাম, সবকটা ফিল্ড নিলাম, নেক্সট। আমরা এভাবে নেক্সট করে আমরা স্টুডেন্ট ফর্মটা FORM লিখে এটাকে সেভ করে দিলাম। এখানে দেখুন যে ফর্মটা আমরা এখানে তৈরি করেছিলাম এবং আমরা অ্যাটাচমেন্ট হিসাবে যে ফাইল দেখাচ্ছিলাম সেই ফাইল কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি নেক্সট রিভার্স করলে আমরা কিন্তু ফাইলের ছবি দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও আমাদের পরবর্তী বিষয়টি নিয়ে একটু কথা বলবার জন্য আসি। এর পরের ডাটা টাইপ ছিল হচ্ছে ক্যালকুলেটেড ডাটা। আমরা একটু দ্রুত যেতে চাই। আমরা আবারও আমাদের ডাটাবেজে ফিরে আসলাম। আমরা সেলস টেবিলটাকে একটু ওপেন করি। ডাবল ক্লিক দিয়ে সেলস টেবিল ওপেন করা যাবে। এখানে দেখেন একটা ইউনিট প্রাইস বলে একটা কলাম আছে, তার মানে একটির দাম দেয়া আছে। আর আমরা আরেকটা জিনিস আছে এখানে, কোয়ান্টিটি, সংখ্যা। এই দামে কয়টা করে জিনিস ক্রয় বা বিক্রয় করেছি, এইটার গুণফল মানে মোট কত দাম, সেটা যদি এই কলামে আমরা আনতে চাই, তাহলে যে কলাম আমরা এখানে ইনসার্ট করব সেটাকে আমরা ক্যালকুলেটেড ফিল্ড হিসাবে নিয়ে আসতে পারি। আমরা এটাকে আমরা ডিজাইন মোডে আবার ওপেন করি। তারপর এখানে একটা ফিল্ড দিই, টোটাল নামে দিই, TOTAL প্রাইস, PRIC, এই নামে একটা ফিল্ড করলাম। এখানে ডাটা টাইপ দেখাবো কিন্তু আমরা ক্যালকুলেটেড। এখন ক্যালকুলেটেডের শুরুতে আমরা কিন্তু বলেছিলাম ক্যালকুলেটেড ফিল্ড কিভাবে কাজ করবে, এর জন্য একটা এক্সপ্রেশন বিল্ডার একটা উইন্ডো আসে। এখানে আমরা করতে চাই যে ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল বের করতে চাই। তাহলে এখান থেকে আমাদের এই ফিল্ডগুলো কিন্তু আছে। আমরা ইউনিট প্রাইসটাকে ডাবল ক্লিক দিলেও চলে যাবে। তারপর আমরা গুণ করতে চাই, আমরা কিবোর্ড থেকে গুণের সিম্বলটা দিয়ে দিলাম স্টার। তারপর হচ্ছে কোয়ান্টিটি, এই দুটো ফিল্ডের গুণফল ওখানে জমা হবে। আমরা ওকে দিলেই কাজটি সম্পন্ন হবে। এখানে দেখুন যে
ফিল্ড প্রপার্টিস অংশে এই এক্সপ্রেশনে কিন্তু এই জিনিসটা আসছে, ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল এখানে সংযুক্ত হবে। আমরা টেবিলটাকে সেভ করে আমরা এটাকে রান করি। দেখেন এই ধারের এই যে টোটাল প্রাইস অংশে অটোমেটিক কিন্তু এই দুটো সংখ্যার গুণফল এখানে চলে এসেছে। আমরা একটা নতুন তথ্য যদি এন্ট্রি করতে চাই, মনে করেন আজকের ডেটে একটা তথ্য আমরা দিতে চাই, আমরা সুবিধার জন্য ইউপিএস লিখি, ইউপিএস। আমরা ইউপিএস এর দাম লিখবো হচ্ছে, মনে করি যে ৭,৫০০ টাকা, আর ইউপিএস কিনবো আমরা দুটা। দেখেন এই ২ দেওয়ার সাথে সাথে আমরা যখনই ২ থেকে আমরা কার্সার নিয়ে আসছি, এখানে কিন্তু দুটোর দাম ৭,৫০০ টাকা, দুটোর দাম কিন্তু ১৫,০০০ টাকা এখানে চলে এসেছে। এটাই হচ্ছে ক্যালকুলেটেড ফিল্ড। আমরা এখানে কনজিউমারকে, যে কোনো একটা কনজিউমারের এগেনস্টে এই তথ্যটা দিয়ে দিতে পারি। এখন এই যে কাজটি আমরা করলাম, এইটা করবার ক্ষেত্রে আমাদের ছোট্ট একটু বিড়ম্বনা হওয়ার কিন্তু ঝুঁকি আছে। সেটা হচ্ছে, যদি আমরা লেজার প্রিন্টার কিংবা এই ১৫ ইঞ্চি মনিটর ইত্যাদি কথা আরেকবার লিখতে চাই, ভুল লেখার কিন্তু ঝুঁকি থাকে। এই স্পেস দেব কিনা, ছোট হাত বড় হাত হবে কিনা ইত্যাদি নানান যে সংকটগুলো, এই সংকটগুলো আমরা আসলে এড়িয়ে যেতে পারি যদি আমরা আরেকটি বিকল্প বুদ্ধি নিই। সেটার নাম হচ্ছে লুকআপ উইজার্ড। আমরা লুকআপ উইজার্ড দিলে এখানে ডাটা এন্ট্রির সময় আমাদের অলরেডি এখানে একটা লুকআপ উইজার্ড ব্যবহার করা আছে। এই দেখুন, এই আসলো। আমরা এখানে আজকের ডেটে কিংবা যে কোনো ডেটে একটি প্রিন্টারের নাম এখানে আমরা যদি লিখে দিই ৫৮,০০০ একটি, তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে। সরি, ঠিক আছে। এখন আমরা কিভাবে লুকআপ উইজার্ড তৈরি করতে হয় এটা আমরা এখন একটু শিখি। এখন আমরা এই ফাইলটাকে বন্ধ করলাম। আমরা ধরে নিই যে স্টুডেন্ট টেবিলে আমরা এই ছেলে মেয়েদের ব্লাড গ্রুপ দিতে চাই। তাহলে ব্লাড গ্রুপগুলা আলাদা আলাদা করে কম্পোজ না করে আমাদের লুকআপ উইজার্ড থেকে আমরা কিন্তু দিতে পারি। বি জি আর ও ইউপি ব্লাড গ্রুপ। এইখানে আমরা লুকআপ উইজার্ড দিলাম। লুকআপ উইজার্ড দিলে এখানে আমাদের চলে আসলো আমাদের কিন্তু লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড থেকে এখানে বলছে যে আমরা কোনো ডাটা টেবিল থেকে নেব কিনা, অথবা আমরা কম্পোজ করে দেবো কিনা। আমরা কম্পোজ করে দিতে চাই, তাহলে আমরা এখানে সিলেকশন রেখে নেক্সট করে দেব। দিয়ে আমরা এখানে একটা কলামেই হলেই হবে। আমরা একটা কলামে প্রথমে আমরা লিখি এ পজিটিভ, তারপরে লিখি এ নেগেটিভ, তারপরে লিখব বি পজিটিভ, বি নেগেটিভ, সরি, তারপর দেব হচ্ছে এ বি, তারপর এ বি পজিটিভ, পরে এ বি নেগেটিভ, ও পজিটিভ, আর শেষ হচ্ছে ও নেগেটিভ। এই কয়টা ব্লাড গ্রুপ থাকে আমরা এখানে নেক্সট দিয়ে আমরা ব্লাড গ্রুপ নামে সেভ থাকলো করে দিলাম। এখন আমরা একটু সেভ করে এই ফর্মটা আমরা একটু ওপেন করলাম। এখানে দেখেন এই ব্লাড গ্রুপের বলে একটি জায়গা এসেছে। আমরা ইচ্ছে করলে এখানে ক্লিক দিয়ে এখানে সহজে কিন্তু তার ডাটা এন্ট্রি করে দিতে পারি। এটা হচ্ছে মূলত লুকআপ উইজার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি,
এবং বাস্তব ক্ষেত্রে আমরা ব্যবহারিক ক্ষেত্রে এটা দেখেছি, সেগুলো ওয়েলি অবজেক্ট, হাইপার লিঙ্ক, তারপর অ্যাটাচমেন্ট ডাটা, ক্যালকুলেটেড ডাটা ফিল্ড আর লুকআপ উইজার্ড। এ পর্যন্ত আমরা ব্যবহারিক ক্লাস দেখে আমরা আর একটু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে ডাটাবেস টেবিলে নরমালাইজেশন। নরমালাইজেশন হচ্ছে সাধারণীকৃতকরণ, মানে সরলীকরণ। কোনো কিছু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা মানে হচ্ছে ডাটাবেজে কোনো তথ্যের রিডান্ডেন্সি, তার মানে হচ্ছে দ্বিত্বতা, দ্বৈততা। এর অর্থ হচ্ছে কোনো একটা ডাটাবেজে ভিন্ন ভিন্ন টেবিলে একই ডাটা থাকবে না। এই না থাকার নাম হচ্ছে রিডান্ডেন্সি, অ্যাভয়েড হওয়া। আরেকটা ভুল হওয়ার বিষয় থাকে, একই ডাটা ভিন্ন ভিন্ন নামে বা ভিন্ন ভিন্ন স্পেলিংয়ে থাকা, এটাকে অশুদ্ধতা বলে, ইন্টিগ্রিটি বলে। এই ইন্টিগ্রিটি, এই দুটো অ্যাভয়েড করবার জন্য মূলত ফর্মটাকে নরমালাইজ করা হয়। ইন্টিগ্রিটির আরেক ধরনের সংকট আছে, সেটি হচ্ছে যে একই সেলে একই ধরনের ডাটা ভিন্ন ভিন্ন, মানে একাধিক, দুই বা ততোধিক থাকে। এটাও কিন্তু ডাটার অশুদ্ধতা তৈরি করে। এখানে ডাটা খুঁজে বের করতে বা কোয়েরি চালাতে অসুবিধা হয়, বিলম্বিত হয়। এই যে নরমালাইজেশন নিয়ে আমরা ডাটা রিডেন্ডেন্সি এবং ইন্টিগ্রিটি বললাম, এই দুটো বিষয়ে আরেকটু বিস্তারিত আমাদের এখানে একটু আলোচনা করা দরকার। ইংরেজিতে রিডান্ড্যান্ট যে নাউন শব্দটা আছে, এর অর্থ হচ্ছে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত মানে ডাটাবেজে আমরা ডাটা সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা কিন্তু বলেছি যে একদম জিস্ট, মূল যে অংশটা ডাটায় সন্নিবেশিত হওয়া দরকার সেটাই হচ্ছে ডাটা। এর সঙ্গে যদি বাহুল্য থাকে সেটা বাদ দিয়ে যে ডাটা, সেটার নাম হচ্ছে মূল ডাটা। যদি বাহুল্য থাকে তাহলে সেটা রিডান্ড্যান্ট। আমরা এই বাহুল্যটা থাকবে না। আরেকটি বিষয় এখানে থাকতে হবে, সেটা হচ্ছে যে দুই বা ততোধিক টেবিলে যদি একই ডাটা থাকে তখন সেক্ষেত্রেও কিন্তু ডাটাবেজের কলেবর বাড়ে এবং অপ্রয়োজনীয় হয়। সেটা যদি একটু উদাহরণ হিসেবে বলি, যে আমরা স্টুডেন্ট টেবিলটা একটু আগে দেখলাম, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের নাম আছে, আবার ওই স্টুডেন্ট টেবিলদের ছেলেমেয়েদের আমরা যদি কোর্স বন্টন করি, তাহলে কোর্স বন্টন করার সময় ওখানেও যদি করিম কোন কোর্স নিয়েছে, রহিম কোন কোর্স নিয়েছে, এভাবে যদি আমরা লিখি, সেটা লেখার ক্ষেত্রে একরকম হয়, কিন্তু ডাটাবেজের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার হয় না। ডাটাবেজে এই করিম রহিমের নাম একবারই লেখা হবে তার যে কোনো একটা টেবিলে, আর বাকি টেবিলগুলোতে মূলত সেটা সরাসরি রিলেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এই রিলেশনের মধ্যে দেখিয়ে দিয়ে মূল টেবিলটাকে ভেঙে ফেলা, এটার নাম হচ্ছে ডাটা রিডেন্ডেন্সি। আর ডাটা ইন্টিগ্রিটিটা কি? ডাটাবেজে যদি ডাটার অশুদ্ধতা থাকে, একটু আগে বলেছি যে একটা সেলে একাধিক ডাটা থাকে, একই জাতীয় একাধিক ডাটা থাকে, সেই ডাটা টোটাল ডাটাবেসটাকে একটা হাম্পার তৈরি করে, তখন এটাকে ভেঙে শুদ্ধ করার প্রশ্ন ওঠে। এটার নাম হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। আমরা এই বিষয় নিয়ে একটু উদাহরণের মাধ্যমে আমরা একটু পরে পাবো। এখানে ডাটা নর্মাল ফর্মের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা নিচে যদি এই টেবিলটাকে দিকে একটু তাকাই, এখানে দেখবো যে কিছু স্টুডেন্টের তথ্য আছে, যে স্টুডেন্টগুলোর নাম, প্রত্যেকটা রোতে আলাদা আলাদা নাম রয়েছে, তাদের নাম, জন্ম তারিখ, স্টুডেন্ট আইডি, তারপর তাদের পোস্ট কোড এবং সিটি। এগুলো যদি দেখি, এখানে সাবজেক্টের যে ফিল্ড আছে, দেখেন এখানে তার 3টে সাবজেক্ট আছে। এভাবে কোনো কোনো স্টুডেন্টের 3টে করে সাবজেক্ট আছে, কোনো কোনো স্টুডেন্টের 2টি কিংবা 3টে থাকতেই পারে, কম বেশি থাকতে পারে। এইটা ডাটার যে শুদ্ধতা, এটা নষ্ট করেছে। এই যে নষ্ট হয়ে থাকা যে ফর্ম, এইটার নাম হচ্ছে আননর্মাল ফর্ম। মানে হচ্ছে যে ফর্ম নর্মালাইজ বা পরিশুদ্ধ করা হয়নি। আর এই ফর্ম যখন যে কোনোভাবে পরিশুদ্ধ করা হয় তাদেরকে নর্মাল ফর্ম বা সাধারণীকরণ ফর্ম বলা হয়। আননর্মাল ফর্মে ডাটা কোয়ারি করা জটিল হয়, তুলনামূলকভাবে নর্মাল ফর্মে ডাটা কোয়ারি করা অনেক সহজ এবং সরল হয়। আমরা এরপরে কিভাবে আননর্মাল ফর্মকে নর্মাল ফর্মে নিয়ে আসতে হয়
এবং নর্মাল ফর্ম কত ধরনের হয় এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নর্মাল ফর্মের প্রকারভেদ নিয়ে কথা বলা হয়েছে। নর্মাল ফর্ম এনএফ সাধারণত চারটা। একটা হচ্ছে প্রথম নর্মাল ফর্ম, দ্বিতীয় নর্মাল ফর্ম, তৃতীয় নর্মাল ফর্ম এবং বয়েস কন্ড নর্মাল ফর্ম। এই ফর্মগুলো নিয়ে আমরা এক এক করে আসলে আলোচনা করব। প্রথমে আমরা নর্মাল ফর্ম, ফার্স্ট নর্মাল ফর্ম নিয়ে একটু আলোচনা করি। আপনাদের আগের যে টেবিলটা সেটার কথা আপনাদের মনে আছে যে স্টুডেন্ট টেবিলে সাবজেক্টের জায়গায় 3টা সাবজেক্ট ছিল। এখানে ওই টেবিলটারই অংশ বিশেষ আমরা কেটে স্টুডেন্টের আননর্মাল টেবিল হিসাবে একটা অংশে রেখেছি, বাম ধারের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে, আর এইটাকে ফার্স্ট নর্মাল ফর্ম হিসাবে এখানে ডান ধারে কনভার্ট করে নেওয়া হয়েছে। এখানে দেখেন এই প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে ওই স্টুডেন্টের তার স্টুডেন্ট আইডি এবং তার নাম আলাদা আলাদাভাবে লিখে একটা রোড ডাটা 3 রোতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক নিচেরটা একটা রোড এখানে দুটো ডাটা থাকার জন্য তাদেরও দুটো রো দিয়ে দেওয়া হয়েছে। এই যে একটি বড় ফর্মকে ভেঙে ভেঙে রোর সংখ্যা বাড়িয়ে একটি সাধারণ ফর্মে রূপান্তর করা, এই পদ্ধতিটার নাম হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম। ফার্স্ট নর্মাল ফর্মের প্রথম শর্ত হবে যে ডাটা অ্যাটমিক ডোমেইন হবে। অ্যাটমিক ডোমেইন হচ্ছে ওর তো জায়গা। অ্যাটমিক মানে হচ্ছে অ্যাটম, মানে একটা মৌলিক কণা, ছোট, এই অর্থে ব্যবহার করা হয়েছে। যেখানে ডাটা থাকবে একটা একক ডাটা থাকবে, এই অর্থে অ্যাটমিক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের ইউএনএফ যে টেবিলটা, প্রথম টেবিলটা, এই টেবিলে স্টুডেন্টের ঘরে এখানে এই সেলে 3টা ডাটা আছে, সিএসি 101, সিএসি 102 এবং সিএসি 103। এটা কোনোভাবেই অ্যাটমিক ডাটা না, এটা 3টে ডাটার সমন্বয়। কিন্তু এখানে ডান ধারে যে ফার্স্ট নর্মাল টেবিল দেওয়া হয়েছে, এখানে দেখেন প্রত্যেকটা সেলে একটা মাত্র ডাটা আছে। এই একটা মাত্র ডাটা প্রথম টেবিলটাকে ভেঙে এই টেবিলে পরিণত করার যে কৌশল, এটার নাম আছে ফার্স্ট নর্মাল টেবিল। এরপরে আমরা সেকেন্ড নর্মাল টেবিল নিয়ে একটু আলোচনা করতে চাই। সেকেন্ড নর্মাল টেবিলের সঙ্গে দুটি শব্দ খুবই জরুরি, একটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নিয়ে আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছি। অ্যাট্রিবিউট হচ্ছে ফিল্ড বা ফিল্ডের বৈশিষ্ট্য। যে অ্যাট্রিবিউট একটি রিলেশন তৈরির ক্যান্ডিডেট কি হিসাবে ব্যবহৃত হয়। তার মানে টেবিলে যে অ্যাট্রিবিউট মূলত ক্যান্ডিডেট কি হিসাবে রিলেশন তৈরির জন্য ব্যবহার হবে, সেটা প্রাইমারি কি হিসাবে হতে পারে, ফরেন কি হিসাবে হতে পারে। যে কোনো টেবিলের সঙ্গে যদি সংযুক্ত হওয়ার জন্য কোনো অ্যাট্রিবিউট ব্যবহার হয়, তাহলে তাকে আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলবো। আর যদি সেটা না হয়, তাহলে যে অবশিষ্ট যে অ্যাট্রিবিউটগুলো আছে তাদেরকে আমরা নন প্রাইম অ্যাট্রিবিউট বা অমুখ্য বৈশিষ্ট্য বলবো। এখন আমরা আসি সেকেন্ড নর্মাল ফর্মের বৈশিষ্ট্য, তাহলে কি হওয়া উচিত। সেকেন্ড নর্মাল ফর্ম হচ্ছে ডাটাবেজের সেই ফর্ম যেখানে নিচের বৈশিষ্ট্যগুলো অবশ্যই বিদ্যমান থাকবে। এটি অবশ্যই একটি প্রথম নর্মাল ফর্ম হবে, আমরা একটু আগেই আলোচনা করেছি। এটির কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট থাকবে না, যা কোনো রিলেশনের ক্যান্ডিডেটের প্রপার সাবসেট, নিখুঁত উপসেট এর উপর কার্যত নির্ভরশীল। তার মানে প্রপার সাবসেটের উপর কার্যত নির্ভরশীল এরকম কোনো অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট এই টেবিলে বা এই ডাটা ফরম্যাটে থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আসি আমাদের দ্বিতীয় নর্মাল ফর্মের একটি কাঠামো চিত্রে। এখানে আমাদের প্রথম যে টেবিলটা দেখছেন, এখানে স্টুডেন্ট কোর্স, এখানে স্টুডেন্ট আর তার কোর্স নিয়ে এই টেবিলটায় ডাটা সংরক্ষণ করা হয়েছে। এখানে স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের কোর্সের আইডি আছে, স্টুডেন্টের নেম আছে আর কোর্স নেম আছে। এই যে কৌশলটা এখানে দেয়া হয়েছে, এটাকে সরলীকরণ করার সুযোগ আছে। সেটা কি? প্রথমত হচ্ছে এই স্টুডেন্ট আইডির সাথে তার নামের একটা সম্পর্ক আছে, আর কোর্স আইডির সাথে
কোর্সের নামের একটা সম্পর্ক আছে। এই দুটো টেবিলকে যখন আমরা আলাদা করে ফেলতে পারি, তখন আমরা নিচের টেবিলটার দিকে একটু খেয়াল করেন। এখানে স্টুডেন্টের আইডি, তার এগেনস্টে তার নাম, আর এই স্টুডেন্টরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় সেই সাবজেক্টের আইডি দিয়ে দেওয়া আছে। এই টেবিলে কিন্তু সাবজেক্টের নাম রাখা হয়নি। পরবর্তী আরেকটা টেবিলে, যেখানে কোর্স টেবিল বলছে, এখানে কোর্সগুলোর নাম রাখা হয়েছে এবং কোর্সের আইডি রাখা হয়েছে। এখন এই দুটো টেবিলকে যদি রিলেশন করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে কিন্তু তার কোর্সের নামটি চলে আসতে পারে। আবার ডাটাবেজে কেবলমাত্র যদি 5টা কোর্স থাকে, তাহলে এই 5টা কোর্সের জন্য যে ছোট্ট একটা ডাটা, সেটাই কিন্তু রিজার্ভ হবে। এই স্টুডেন্টের নামের এগেনস্টে সবার যদিও এই তথ্যগুলো থাকবে, কিন্তু তাদের এই তথ্য ডাটাবেজে সঞ্চিত হবে না, ফলে ডাটাবেজের আয়তন বা ভলিউম সংকুচিত হবে। এটি হচ্ছে একটি সেকেন্ড নরমাল ফর্মের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আসি থার্ড নরমাল ফর্ম। এখানে থার্ড নরমাল ফর্ম, আমরা ফর্মের আর ডাটা এন্ট্রি করি না, আমরা ফর্মের টেবিলের প্রান্তটাই এখানে দেখিয়ে আমাদের এই বিষয়ে একটু বলবার চেষ্টা করছি যে থার্ড নরমাল ফর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে এই ফর্মটা অবশ্যই একটা সেকেন্ড নরমাল ফর্ম হতে হবে। আর এখানে যদি নন প্রাইম অ্যাট্রিবিউট এর উপর ট্যানজেন্টাল নির্ভরশীল হবে না। একটু আগে যদি আমরা এই বিষয়টা একটু যদি বলে, নন প্রাইম অ্যাট্রিবিউট যেটা পরিবহন যোগ্য যে নির্ভরশীলতা থাকে, এই নির্ভরশীলতা কখনোই এখানে থাকবে না। আরেকটা হচ্ছে নন ট্রাইভাল ফাংশন ডিপেন্ডেন্সি যদি হয়, তাহলে সেটা অবশ্যই প্রাইম অ্যাট্রিবিউট হবে, সেটা অবশ্যই প্রাইম অ্যাট্রিবিউট হবে। এখানে আমরা একটা টেবিলের কাঠামো দিয়েছি, যেখানে একটি স্টুডেন্টের আইডি, নাম, সিটি এবং জিপ কোড ব্যবহার করা হয়েছে। এই সিটি এবং জিপ কোড, এটা যদি শুধু সিটি পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু আমাদের আগের ফর্মের সঙ্গে মিলে যেত। যেখানে সিটি বলতে ঢাকা, খুলনা, যশোর এরকম যদি থাকতো, তাহলে শুধু একটি সিটি দেখাই দিলে কিন্তু হতো। কিন্তু যখন কোনো টেবিলে এরকম ডাটা হচ্ছে, যে মনে করুন যে ঢাকা সিটির ডাটা, তাহলে সিটি হিসাবে ঢাকা থাকবে, কিন্তু জিপ কোড কিন্তু একটা থাকবে না। ঢাকা জিপি অঞ্চল যদি হয়, তাহলে সেটা 1200 হবে, কিন্তু যদি আমি আগারগাঁও হয়, তাহলে সেটা কিন্তু 1207 হবে। এই 1207 দিলেও কিন্তু সিটি আসবে ঢাকা, 1200 দিলেও কিন্তু সিটি আসবে ঢাকা। এখানে যে প্রাইম অ্যাট্রিবিউট কে আলাদা করে এখানে কিন্তু ভাগ করে দেখানো হয়েছে। এই টেবিলটা একটু খেয়াল করুন আপনারা। এখানে টেবিল স্টুডেন্ট ডিটেইলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং জিপ কোড, আর ডান ধারে আরেকটা টেবিলে যেখানে জিপ কোড এবং সিটির নাম আলাদা করা হয়েছে। জিপ কোড বলতে আমাদের দেশে মানে জিপিওর যে সংখ্যা, এই সংখ্যাগুলো সব এখানে যদি আমরা এন্ট্রি করে দিই এবং তার এগেনস্টে যদি শহরগুলো এন্ট্রি করে দিই, এখানে জিপ কোড দেওয়ার সাথে সাথে কিন্তু শহরটা অটোমেটিক ডাটাবেজ চিনে নিতে পারবে, ফলে ডাটাবেজের যে নির্ভরশীলতা সেটা অনেকাংশেই স্মুথ হবে। এরপরে আসে হচ্ছে বিসি নরমাল ফর্ম বা বয়েস কোড নরমাল ফর্ম। এই বিসিএনএফ এটি মূলত এই থার্ড নরমাল ফর্মের একটি পরিশীলিত রূপ। এখানে আগেরটাই যেমন বলা হচ্ছিল যে সেটা একটি সুপার কি হবে, নইলে প্রাইম অ্যাট্রিবিউট হবে, আর এখানে ভয়েস কোডে এসে বলা হয়েছে যে এটা অবশ্যই সুপার কি হতে হবে, এটা কোনোভাবে প্রাইম অ্যাট্রিবিউট হবে না। এইটুকু এখানে পরিবর্তন। সাধারণত বিসি নরমাল ফর্ম আমাদের ডাটাবেজে ব্যবহার খুবই দুর্লভ। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই আলোচনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনারা যে বিষয়গুলো এখানে জেনেছেন, সে বিষয়গুলো যদি আমরা একটু সারসংক্ষেপ নিয়ে কথা বলি। আমরা প্রথমে তত্ত্বীয় অংশে আমরা আলোচনা করেছি ডাটাবেস টেবিলের যে স্পেশাল ডাটা টাইপ, ওএলই, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড ফিল্ড এবং লুকআপ উইজার্ড এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের নর্মালাইজেশন নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এদের বিষয়ে আমরা আমাদের ব্যবহারিক অংশে অনেক অংশে কথা বলেছি। আমরা
নরমালাইজেশনের একটা ছোট্ট প্রয়োগ দেখিয়ে আজকের ক্লাস আমরা আসলে শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমরা একটু আগের যে ডাটাবেসটায় আমরা ছিলাম সেই ডাটাবেসটায় আমরা একটু যুক্ত হতে পারি। এখানে দেখেন আমরা একটা কোয়েরি রান করেছি। এই কোয়েরিতে আগের যে স্টুডেন্টরা ছিল সেই স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট আইডি, তাদের নাম, তাদের জন্ম তারিখ, তাদের কোর্স আইডি এবং কোর্স আইডির সাথে নেম এসে গেছে। এটা দেখে কিন্তু মনে হতে পারে যে এই কোর্স নেমগুলো কিন্তু আমরা এখানে ডাটা এন্ট্রি করে রেখেছি বা এই টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু আদৌ তা নয়। এটা অন্য জায়গা থেকে এখানে দেখানো হয়েছে মাত্র। কারণ হচ্ছে আমরা এইটাকে যেভাবে সন্নিবেশ ঘটানো হয়েছে সেটাকে আমরা যদি আপনাদেরকে একটু আলাদা করে দেখি, তাহলে এই হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে এই কোর্সের আইডি দিয়ে দেওয়া আছে, আর এখানে একটা কোর্স টেবিল যেখানে কোর্স আইডির এগেনস্টে নাম দিয়ে দেওয়া হয়েছে। এই এই দুটো ফিল্ড পরস্পরের মধ্যে রিলেশন করে ডাটা ট্রান্সফার হচ্ছে। আমরা যদি এইটাকে যদি আমরা এখান থেকে ডিজাইন মোডে যাই তাহলে এখান থেকে কিন্তু দেখতে পাবো। এখানে আমরা দেখেন যে মূলত এই দুটো টেবিলের এই কোর্স আইডির সাথে এর কোর্স আইডির মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশন থাকার কারণে এই স্টুডেন্টের যেই সে একটি কোর্সের আইডি পাচ্ছে সেই কোর্সের আইডির এগেনস্টে ও কিন্তু কোর্স নেমটা এই ফিল্ডে অটোমেটিক সে প্রিন্ট করে দিচ্ছে। এই প্রিন্ট হওয়া ডাটা কিন্তু কোনোভাবেই এই ডাটাবেজে সঞ্চিত হচ্ছে না, ফলে ডাটাবেজের আয়তন ঠিক থাকছে। এইটা হচ্ছে যে প্রথম যে এই ফরমেশনটা হচ্ছে এক নর্মাল ফর্ম, আর আমরা যে ভাগাভাগি করেছি এটা 2 নর্মাল ফর্মে কনভার্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের যে বিষয়গুলো শিখলাম সেটা নিয়ে আমরা আসলে আমাদের আজকের ক্লাস আমরা আসলে শেষের দিকে যাব। আমরা যদি এই সব বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আপনাদের প্রশ্নের অবশ্যই জবাব দিতে চাই। আপনারা ইনবক্সে লিখবেন, আপনারা সরাসরি টেলিফোনও করতে পারেন, আমাদেরকে ইমেলও করতে পারেন। আপনারা আশা করছি আমাদের ক্লাস আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা প্রতিরোধে হাসি কাশি শিষ্টাচার মানুন, সুস্থ ও নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ। এখানে